রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, বিআরটিএর অভিযান, জরিমানা। ম্যাজিস্ট্রেট বলে দিয়েছে 13 টাকা করে ভাড়া দিতে, এমনি সারা জীবন দিয়ে আসছি 18 থেকে 20 টাকা। আগারগাঁও থেকে আপনার ইয়ে পর্যন্ত মহাকালী পর্যন্ত 20 টাকা ভাড়া নেয়। বাস মালিক কোম্পানি যদি নিজের মতো করে ভাড়া তালিকা তৈরি করে, এটা গ্রহণযোগ্য হবে না। নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া গাড়ি না চালানোর নির্দেশ। 1 জানুয়ারি 2016 হতে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া সারা দেশে কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিশুকে গুলি করার মামলায় এমপি লিটনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার, রাখা হয়েছে গোয়েন্দা কার্যালয়ে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন, দণ্ড মওকুফের আশা আসামি পক্ষের, সাজা কমার সুযোগ কম, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বিদেশি খুনের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারেনি পশ্চিমা বিশ্ব, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, সতর্কতা প্রত্যাহারের আহ্বান। এবং বেসরকারি শিক্ষক নিয়োগে পিএসসির আদালয় কমিটি গঠনের সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রী জানালেন সরাসরি নিয়োগ দিতে পারবে না পরিচালনা কমিটি। শিশুকে গুলি করার মামলায় কিছুক্ষণ আগে রাজধানীর উত্তরা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে রাখা হয়েছে মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ সৌমিত্র, আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে উত্তরা 5 নম্বরে তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তাকে কিন্তু আজ রাত 10টায় উত্তরার 5 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি অফিসে কিন্তু তাকে নেওয়া হয়েছে আজ রাত 10টা ঠিক 40 মিনিটের সময়। আমরা দেখেছি আমাদের সামনে থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং এখানে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে মঞ্জুরুল ইসলাম লিটনের যে স্ত্রী তিনিও কিন্তু এখানে এসেছেন। তার সঙ্গে এই মুহূর্তে মঞ্জুরুল ইসলামের স্ত্রী কিন্তু গেটে বসে আছেন। আপনি জানেন যে গত 2 অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করার কারণে তার বিরুদ্ধে একটা মামলা করেছে সৌরভের বাবা এবং তারপরে কিন্তু তিনি আত্মসমর্পণ করার জন্য উচ্চ আদালত থেকে একটি নির্দেশ নিয়েছিলেন। কিন্তু সেটা কিন্তু আজ সকালে আপনি জানেন যে সেই সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি কিন্তু তার আত্মসমর্পণ করার যে আদেশটি ছিল সেটা কিন্তু স্থগিত করে দিয়েছেন এবং তারপর থেকে কিন্তু আশঙ্কা করা হচ্ছিল যে তাকে আজকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। এ ব্যাপারে কিন্তু সকালে স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছিলেন যে আজ যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে এবং আপনি জানেন যে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা যখন গ্রেপ্তার করার পর জানতে পেরেছিলাম যে তাকে হয়তো কাল সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু আমরা একটু আগে কিন্তু আমাদেরকে টেলিফোনে ডিসিডিবি মনিরুল ইসলাম তিনি কিন্তু জানিয়েছেন যে আজ রাতেই তাকে গাইবান্ধার সুন্দরগঞ্জের উদ্দেশ্যে ডিবি অফিস থেকে নিয়ে যাওয়া হতে পারে। তো আমরা হয়তো আপনাকে পরবর্তীতে জানাতে পারবো যে তাকে আসলে আজ রাতে নেওয়া হবে কি হবে না, সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে জানাতে পারবো। এ বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ডিবি বা পুলিশ কারো পক্ষ থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন বা ব্রিফিং সে বিষয়ে কিন্তু কিছু জানানো হয়নি। আমরা যতটুকু দেখেছি তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। তো হয়তো আজ রাতে নেওয়া হবে কি হবে না এবং এখানে তাকে রাখা হবে কিনা এবং আজ রাতে আনুষ্ঠানিক কোনো কিছু জানা হবে কিনা সেটি আমরা যখনই জানতে পারবো তখন আপনাকে সেটা জানাবো সৌমিত্র। তো এই ছিল আসলে ডিবি কার্যালয়ের এখন পর্যন্ত সব শেষ অবস্থা। হ্যাঁ সৌমিত্র, বলছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং তিনি জানাচ্ছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের পর মিন্টোরের ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল, সেখানকার সর্বশেষ খবরাখবর। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সকালে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিভিউ আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, রিভিউয়ে খালাস পাবেন 2 মানবতাবিরোধী অপরাধী। যদিও মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকার আশাবাদ ব্যক্ত করে
রিভিউ দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 আগস্ট প্রকাশিত হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। পরদিন তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিনই এই দুই মানবতাবিরোধী অপরাধীকে ফাঁসি কার্যকরের আদেশ পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। আপিল বিভাগের রায় অনুযায়ী মানবতাবিরোধী অপরাধীরা পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ করতে পারবেন। সেই হিসেবে নির্ধারিত সময় শেষ হবার একদিন আগেই বুধবার সকাল 10টার পর 32টি যুক্তি দেখিয়ে মুজাহিদ এবং 10টি যুক্তি দেখিয়ে সাকা চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। তাদের আইনজীবীর প্রত্যাশা রিভিউয়ে খালাস পাবেন তারা। যে বিষয়ের উপরে নির্ধারণ করে পর্যালোচনা করে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা দেওয়া হয়েছে, সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয় তাহলে এই দণ্ডাদেশ বাতিলযোগ্য। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা প্রকাশ করেন রিভিউ আবেদনটি খারিজ হয়ে যাবে। বহাল থাকবে এই দুই যুদ্ধাপরাধীকে দেয়া সর্বোচ্চ আদালতের মৃত্যুদণ্ডের রায়। রিভিউ অ্যালাউ হওয়া সম্ভাবনা খুব ক্ষীণ বলে আমার কাছে মনে হয়। যে দ্বন্দ্ব আদালত দিয়েছেন, হাইকোর্ট যে ট্রাইব্যুনাল দিয়েছেন, আপিল বিভাগ যেটা বহাল রেখেছেন সেটাই বহাল থাকবে বলে আমি আশা করি। খুব দ্রুতই রিভিউ নিষ্পত্তির জন্য 2-1 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ফলে রায় কার্যকরে অপেক্ষা করতে হবে রিভিউ নিষ্পত্তি পর্যন্ত। আগামীকাল বা পরশুর ভিতরে আমাদের দরখাস্ত দাখিল করে দেব এটা শুনানির তারিখ নির্ধারণের জন্য। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি দুই বিদেশি নাগরিক খুনের ঘটনায় বিভিন্ন দেশের পক্ষ থেকে আইএসের জড়িত থাকার অভিযোগ তোলা হলেও এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় বিভিন্ন বিদেশি দূতাবাসের দেয়া নিরাপত্তা সতর্কতা নোটিশ থেকে আইএসের সংশ্লিষ্টতার বিষয়টি প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছে সরকার। রিপোর্ট এহসান জুয়েলের। গত 1.5 বছর জুড়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস সন্দেহে বেশ কজনকে আটক করেছিল পুলিশ। তবে সম্প্রতি দেশে দুই বিদেশি নাগরিক হত্যার পর দুটি ঘটনার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কয়েকটি বিদেশি সংস্থা ও দেশ। 45 দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকেও আলোচিত ছিল আইএসের বিষয়টি। তবে এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আইএসের অস্তিত্ব অস্বীকার করা হয়। প্রমাণ চাওয়া হয় বিদেশিদের দাবির পক্ষে। এখন পর্যন্ত কোনো দেশ কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটাও বলেছি যে তাদের কাছে কোনো ক্রেডিবল সোর্স থাকলে উই আর অলওয়েজ ওপেন ফর সাচ ডিসকাশন এন্ড এক্সচেঞ্জেস, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। যারা কিন্তু বলেছেন যারা তারাও কনফার্ম না, পরিষ্কারভাবে তারাও সেটা বলেছেন, এবং তারা যে ইনিশিয়াল লিড যেখান থেকে পেয়েছিলেন সেই লিডটা আর ভ্যালিড না সেটাও তারা বলেছেন। কিন্তু তারপরেও তারা তখন মৌখিকভাবে বলেছিলেন যে এটা আশঙ্কা তারা এখনো মনে করছিলেন, কিন্তু কোনো ক্রেডিবল কোনো সোর্স এখনো নেই। এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রের দূতাবাসগুলোকে অনুরোধ জানানো হয়েছে ঢাকায় নিজ নিজ দেশের ভ্রমণ সতর্কতা নোটিশ থেকে আইএস এর বিষয়টি প্রত্যাহার করার। এসব রাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইজারিতে সেখানে যে আইএসএল লিঙ্কের কথা বলেছেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি টিল দে আর কনফার্মড অ্যাবাউট ইট, অ্যাবাউট দ্য সোর্স অফ দ্য ক্লেম অ্যান্ড অল দ্যাট, তারা যেন এটা না করেন। তার মানে যেটা তারা পোস্ট করেছেন ইতিমধ্যে ট্রাভেল অ্যাডভাইজারিতে, সেটা প্রত্যাহার করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। এছাড়া বিদেশি নাগরিকদের জন্য দেশের বর্তমান অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দেখছেন যে অবস্থার উন্নতি হয়েছে, এবং আত্মবিশ্বাস এমন একটা জিনিস, এটা ওভার এ পিরিয়ড অফ টাইম ফেরত আসে। হঠাৎ করে কালকে সকালেই দেখলেন সবকিছু ঠিক আছে, কালকে আপনি 100% আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, বিষয়টা কিন্তু তা নয়। একটু সময় দিতে হয় হিল করার জন্য, এবং সেই সময়টুকু বেশ দ্রুততার সাথেই পার হয়ে যাচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত লিওনি কিউলিনেয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এই হত্যা বন্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এর আগে সম্মানজনক দুটি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান বাংলাদেশে নবনিযুক্ত শ্রীলঙ্কান হাইকমিশনার যশোজা গুনাসেকারা। দেখছেন রাত 11টার সময়।
একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। অতিরিক্ত ভাড়া নেয়ায় রাজধানীর বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে 11টি মামলা দায়ের সহ 14,000 টাকা জরিমানা আদায় করেছেন বিআরটি-এর ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের অভিযোগ, সিটিং সার্ভিসের নামে সরকার নির্ধারিত ভাড়ার চাইতেও বেশি টাকা নেওয়া হচ্ছে। এদিকে গণপরিবহন কর্মীরা বলছেন, প্রতি কিলোমিটারে মাত্র 10 পয়সা করে বৃদ্ধিতে ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি তাদের। সকাল 9টা, মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকা। কিছু সময় পরপরই থামানো হচ্ছে গণপরিবহন। চলছে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটি-এর অভিযান। মিরপুর 12 নম্বর থেকে গুলিস্তানের ভাড়া যেখানে 26 টাকা, সেখানে বিভিন্ন গণপরিবহনে ভাড়া নেওয়া হচ্ছে 30 টাকা। বাড়তি ভাড়া আদায়ের একই চিত্র রয়েছে অন্যান্য রুটেও। আগারগাঁও থেকে আপনার ইয়ে পর্যন্ত মহাকালী পর্যন্ত 20 টাকা ভাড়া নেয়। সরকার যদি কোনো কিছু কন্ট্রোল করতে না পারে তাহলে তো কিছু করার না। ম্যাজিস্ট্রেট বলে দিয়েছে 13 টাকা করে ভাড়া দিতে, এমনি সারা জীবন দিয়ে আসছি 18 থেকে 20 টাকা। এদিকে গণপরিবহন কর্মীরা বলছেন, মালিকপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি তাদের। এ সময় বাস মালিকদের বিরুদ্ধে বিভিন্ন রুটে গেটলক সার্ভিসের নামে বেশি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। 7 বছর ধরে কনক চালাইতেছি, এর ভিতরে আপনার 18 টাকা আমার কোম্পানি ভাড়া নিচ্ছে, আর এখনো ভাড়া বাড়ছে, এখনো কোম্পানি অত চার্জ দিচ্ছে, ভাড়া নিজস্বভাবে হয় না, 18 টাকা আমরা নিতে আছি। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন গণপরিবহনের মধ্যে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রয়েছে কিনা এবং তালিকা অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা হয়। এ সময় পরিবহন কর্মীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ। বাস মালিক কোম্পানি যদি নিজের মতো করে ভাড়া তালিকা তৈরি করে, এটা গ্রহণযোগ্য হবে না। বিআরটি-এর এটা একটা কন্টিনিউ একটা প্রক্রিয়া। এটা প্রত্যেক দিনই ছুটির দিন বাদে প্রত্যেক কর্মদিবসে 4টা মোবাইল কোর্ট এখন পরিচালিত হয় এবং এটা স্বাভাবিকভাবেই চলতে থাকবে। এবং এখন যেহেতু আমাদের সামনে ভাড়ার বিষয়টা আছে, আমরা এই মোবাইল কোর্টের পাশাপাশি ভাড়ার বিষয়টাকেও আমরা দেখছি। গত 1 অক্টোবর থেকে সিএনজি চালিত বড় বাসের জন্য সর্বনিম্ন 7 টাকা ও ছোট বাসের জন্য সর্বনিম্ন 5 টাকা হারে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বাড়িয়েছে সরকার। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিআরটিএ থেকে রেজিস্ট্রিকৃত সব যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট ও RFID ট্যাগ ছাড়া আগামী 1 জানুয়ারি থেকে কোনো যান চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সব অধিদপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিআরটিএ যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করে, সে সকল যানবাহনকে আগামী 31 ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেট ও RFID ট্যাগ সংগ্রহ করতে হবে। 1 জানুয়ারি 2016 হতে ডিজিটাল নাম্বার প্লেট এবং RFID ট্যাগ ছাড়া সারা দেশে কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। রাত 11টার সময় আরো থাকছে। নরসিংদীর গোকুলনগরে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত। সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও 7 জনের মৃত্যু। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সরাসরি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগের জন্য পিএসসির আদলে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠন করা হবে। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকরাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ পাবেন বলে জানান শিক্ষামন্ত্রী। স্কুল, মাদ্রাসা, কলেজ এই সকল স্তরে যারা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক নিয়োগের আমাদের যে প্রচলিত পদ্ধতি, সেটাকে আমরা পরিবর্তন করতে চাই। এখন যে পদ্ধতি আছে সেটা হলো যে পরিচালনা কমিটি সরাসরি যার যার মতো করে তারা নিয়োগদান করেন। এখানে অনেক সময় স্বজনপ্রীতি হয়, এমনকি অনেক সময় মানে অনৈতিকভাবে এমনকি আর্থিক লেনদেনও অনেক সময় হয়ে থাকে। এই নিয়োগ কমিশন হিসাবে একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব। বেসরকারি শিক্ষক নির্বাচন
কমিশন। পরীক্ষার মাধ্যমে যারা শিক্ষক হতে চান তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং কোনো শিক্ষক নেওয়া যাবে না যার এই সার্টিফিকেট নেই। 5 জানুয়ারির নির্বাচনে ব্যর্থ হয়ে হরতাল অবরোধের নামে যারা মানুষ পুড়িয়েছে তারাই 2 বিদেশি নাগরিককে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, কিছু আপনারা মনে করবেন না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি বাই সেইং যে যারা 2014-এর 5 জানুয়ারি নির্বাচন করতে দিতে চায় নাই, যারা তৃতীয় শক্তির আনার প্ররোচনা দিয়েছিল, যারা 92 দিন ধ্বংসাত্মক কার্যকলাপ লিপ্ত হয়ে মায়ের কোল খালি করে ব্যর্থ হয়েছে, তারাই 2 জন বিদেশিকে হত্যা করে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আবারও গণতান্ত্রিক আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের ছাত্র দল আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। সারা দেশের অসংখ্য মানুষ যখন নির্যাতনের শিকার হয়েছে, নিহত হয়েছে, তখন সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটির, সেটি হচ্ছে আমাদের মধ্যে ঐক্যকে অটুট রাখা। আমরা আশা করব যে আমাদের দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে অতি দ্রুত, এবং ফিরে এসে তিনি গণতান্ত্রিক আন্দোলনের সঠিক পথে আমাদেরকে নেতৃত্ব দেবেন। রাজধানীর যানজট নিরসনে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সহ বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, তেজগাঁও এলাকায় রাস্তার ওপর কোনো ট্রাক বা কাভার্ড ভ্যান রাখা যাবে না। এছাড়া রাজধানীর চারপাশে বিভিন্ন স্থানে বহুতল ট্রাক স্ট্যান্ড গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী। সময়টা শৈশবের শেষ আর পরিপূর্ণ তারুণ্যে পৌঁছানোর মধ্যবর্তী বয়স। এই বয়সে নিজের ভেতরে ঘটতে থাকা শারীরিক আর মানসিক পরিবর্তন আমূল নাড়িয়ে দেয় কিশোর কিশোরীকে। কোনো কিছু ঠিকভাবে বুঝে ওঠার আগেই পরিবার আর সমাজ থেকে শুরু হয় নানা বিধিনিষেধ, যার রূপ নেয় সংকটে, কিন্তু কারো কাছেই যেন বলা যায় না সেই না বলা কথা। বিশেষজ্ঞদের মতে মনের কথা খুলে বলার ব্যবস্থা থাকলে অনেক শারীরিক আর মানসিক সমস্যা থেকে রেহাই পেত বয়সন্ধির এই ছেলেমেয়েরা। কি উপায়ে এবং কারা হবেন সেই নির্ভরতার মানুষ, তার উত্তর খুঁজেছেন শাতিলা শারমিন। ক্যামেরা ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। হঠাৎ ঝড়ো বাতাস কিছুটা অস্থির আর অগোছালো করেছে প্রকৃতিকে। কালো হয়ে আসা প্রকৃতিকে মনে হতে পারে গোমরা মুখও, আবার বর্ষার পানি অজান্তেই সতেজ যৌবনের সাজে সাজিয়েছে তাকে। জীবনের একটা সময়ে প্রকৃতি এমন অদ্ভুতভাবে শিশুকে সাজিয়ে দেয় পরিপূর্ণ মানব বা মানবীতে। প্রকৃতিগতভাবে ব্যাপারটি খুব সাধারণ হলেও এ পরিবর্তন শারীরিক ও মানসিকভাবে আমূল নাড়িয়ে দেয় বয়সন্ধিকালের ছেলেমেয়েদের। বাসা থেকে বেশি একটা বেরোই না, আর আগে যা খেলতাম এখন তো প্রশ্নই ওঠে না। অল্প একটু ধারণা আগে থেকেই ছিল, এখন একটু বেশি হচ্ছে ধারণা। তোমার কি মনে হয় যে তুমি পুরোটা বুঝো? না, পুরোটা বুঝি না। সামাজিক লজ্জা আর সংস্কার কিশোর কিশোরীর কাছে খোলামেলা হতে দেয় না অভিভাবক বা শিক্ষকদের। বড় হইলে তো অনেক ধরনের চিন্তা ভাবনাই মার লাগে। টিফিন টাইম দেখা যায় আমাদের 40 মিনিট 45 মিনিট, দেখা যায় যে আরো 5 মিনিট বাড়াই নিল। এইভাবে ওদের মোটামুটি আমাদেরই হয়, এর বাইরে আর ওদের নিয়ে আর কিছু করার সুযোগ হয় না। তখন সমবয়সী বন্ধুই হয়ে যায় একমাত্র আশ্রয়। কিন্তু বন্ধু কিভাবে দেবে জটিল এ সমস্যার সমাধান? এই সব স্যাররা পড়ায় না, সব স্যার অধ্যায় বাদ দিয়ে পড়ায়। লেখাপড়ায় মন বসে না, কিছু করতে ভালো লাগে না, সেজে গোজে থাকতে মন চায়। মেয়েদের প্রতি অ্যাট্রাকশনটা সবারই স্বাভাবিক। সামাজিকভাবে মনে হয় সবাই অন্য দৃষ্টিতে দেখে। বিশেষজ্ঞদের মতে সঠিক ধারণার অভাব এবং নিয়ন্ত্রণহীন মানসিকতার কারণে অনেকেই জড়িয়ে পড়ে নানা মানসিক সমস্যায়। এই সময় এরা খুব ভালনারেবল থাকে,
ড্রাগ এডিকশনের প্রবণতা এখানে খুব বেশি, কন্ট্রোলটা কম, আবেগ খুব বেশি, হাই স্কুল লেভেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্কুল সাইকোলজির একটা বিষয় আছে, স্কুল মেন্টাল হেলথ বলে একটা কনসেপ্ট। আমরা যে সমস্ত প্রবলেমের মধ্য দিয়ে আসছি সেই সমস্ত প্রবলেমের মধ্য দিয়ে আমাদের সন্তানরা যাক, সেটা আমরা চাইবো না। অতএব আমাদের এই সেন্সিটিভিটি কমাতে হবে। ছোট্ট শিশু একটু একটু করে যৌবনে পদার্পণ করে। যৌবনে পদার্পণ করার আগে যে অস্থির আর অগোছালো সময়টি পার হতে হয় তার নাম বয়ঃসন্ধি। বয়ঃসন্ধির এই অস্থির আর অগোছালো মানসিকতার সময় সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন তার নাম কাউন্সিলিং। এই কাউন্সিলিংটি হতে পারে পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আর তাহলেই একজন শিশু পূর্ণাঙ্গ মানুষ রূপে বেড়ে উঠবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আর অন্তত 50 জন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর রায়পুরা উপজেলার গোকুলনগর এলাকায় ঢাকামুখী চলনবিল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 যাত্রী নিহত হন। আহত 52 জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে 12 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সহ 2 জনের মৃত্যু হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় রংপুর, ফেনী ও নওগাঁয় আরও 4 জন নিহত হয়েছেন। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাক্তার রেনিন সোকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় রাঙামাটি দায়রা ও জেলা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মধ্যরাতে পুলিশ ও বিজেপির যৌথ অভিযানে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর থেকে তাকে আটক করা হয়। বিজেপির দক্ষিণ পূর্বাঞ্চলের অতিরিক্ত পরিচালক মেজর সাব্বির আহমেদ জানান, রাত 3:30টার দিকে ইসলামপুরের আদর্শপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 41,000 ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, 3টি ক্রেডিট কার্ড ও নেদারল্যান্ডসের পাসপোর্ট সহ ডাক্তার রেনিন সোকে আটক করা হয়। পরে সকালে তাকে রাজস্থানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত 1 দশক ধরে ডাক্তার রেনিন সো রাজস্থলী উপজেলার ইসলামপুরে নিজ বাসভবন থেকে আরাকান আর্মির কাজ পরিচালনা করে আসছে বলে জানিয়েছে বিজেপি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ সরকারকেও হুমকি দিয়ে আসছিল সে। এর আগে গত আগস্ট মাসে বান্দরবানে বিজেপির উপর আরাকান আর্মির হামলার পর তার রাজস্থলীর বাড়ি থেকে 3 সহকারীকে আটক করা হয়। যেহেতু মামলার একজন বড় সাসপেক্ট এবং এজাহারভুক্ত আসামি, তাকে আমরা এবং দীর্ঘদিন ধরার জন্য ট্রেস করতেছি। তবে সর্বশেষ আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সে এই এলাকায় তার অবস্থান। বিজিবি এবং রাজস্থলী থানা পুলিশের যৌথ অভিযানে অত্র থানাধীন ইসলামপুর এলাকা থেকে আপনারা জানেন যে মামলার পলাতক আসামি ডক্টর রেনিনজু, তাকে ইসলাম এলাকা থেকে আমরা ধৃত করি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল 11টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি শুরু করেন তারা। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অনশনে অংশ নিয়েছেন। রাতের দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে স্যালাইন দেয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভর্তিচ্ছুরা। গত 26 দিন ধরে একই দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। যেখানে একটা স্বপ্ন থাকে যে মায়ের মুখে হাসি ফোটাবো, সেই স্বপ্নটা তো পূরণ হয়নি, বরং এই রাতের বেলা মাকে নিয়ে এখানে পড়ে থাকতে হইতেছে। আমরা আমাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। আমরা আমাদের অনশন কর্মসূচি এক চুল পরিমাণও নড়ব না। কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় বসুক, দেখুক যে কি সমস্যা। আমরা যেটা ফলাফল যেটা হবে সেটা আমরা মেনে নিতে রাজি আছি। আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিক। যতক্ষণ উনি আমাদের দাবি না মেনে নিবে ততক্ষণ আমরা এখানে মরে যাব। আমার সন্তানের জন্য আমার জীবন দিতে আমি প্রস্তুত হয়ে এখানে আমি উপস্থিত হয়েছি।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা দমনে এবার পূর্ব জেরুজালেমে সেনা মোতায়েন শুরু করেছে তেল আবিব। সেই সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় চেক পয়েন্ট বসিয়ে ফিলিস্তিনিদের দেহ তল্লাশি করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে নতুন করে আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। এ নিয়ে গত 2 সপ্তাহে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতায় 8 শিশু সহ অন্তত 32 ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটল। একই দিন পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের দফায় দফায় সংঘর্ষ হয়। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় এ পর্যন্ত 8 ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুপক্ষকে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএল-এ ক্রিকেটারদের প্লেয়ার বাই চয়েসের নিলাম। খেলার উদ্বোধন হবে 20 নভেম্বর আর খেলা শুরু হবে 22 নভেম্বর। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে 15 ডিসেম্বর। আজ মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানায় বিপিএল-এর গভর্নিং কাউন্সিল। দেশের 120 জন ক্রিকেটার প্লেয়ার বাই চয়েস নির্বাচিত হয়েছেন আর 196 জন বিদেশি ক্রিকেটার খেলতে আবেদন করেছেন বিপিএল-এ, যার মধ্যে সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার 4 জন করে ক্রিকেটার রয়েছেন। তবে নির্ধারিত পারিশ্রমিকের বাইরে ইতোমধ্যে বিদেশি কোটায় পাকিস্তানের শহীদ আফ্রিদি সিলেটে, ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল বরিশালে, দিলশান চট্টগ্রামে এবং লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ঢাকার হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ ও নাসির জাতীয় দলের এই নিয়মিত 6 খেলোয়াড় 6টি ফ্র্যাঞ্চাইজির আইকন থাকবেন, যারা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 35 লাখ টাকা পারিশ্রমিক পাবেন। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক $70,000। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিশুকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় এমপি লিটন রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার, নিয়ে যাওয়া হচ্ছে গাইবান্ধায়, কাল তোলা হবে আদালতে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন, দণ্ড মওকুফের আশা আসামি পক্ষের, সাজা কমার সুযোগ কম মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বিদেশি নাগরিক খুনের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারেনি পশ্চিমা বিশ্ব, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, সতর্কতা প্রত্যাহারের আহ্বান। বেসরকারি শিক্ষক নিয়োগে পিএসসির আদলে কমিটি গঠনের সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রী জানালেন সরাসরি নিয়োগ দিতে পারবে না পরিচালনা কমিটি। এবং রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটি এর অভিযান, 1 জানুয়ারি থেকে ডিজিটাল নম্বর প্লেট ছাড়া গাড়ি না চালানোর নির্দেশ। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন।